হ্যালো, গুড মর্নিং, দিস ইজ আয়ুষ। ইউ আর ওয়াচিং অ্যান্ড লিসনিং আয়ুষের পাঁচমেশালি। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আমি আয়ুষ তোমাদের সঙ্গে। তোমরা দেখছো এবং শুনছো আয়ুষের পাঁচমেশালি। কালকের মতো আবার তোমাদের জন্য ব্লগ করতে চলে এলাম কলকাতায়, সেই একই জায়গা, রবীন্দ্র সদনের ঠিক উল্টো দিকে। তবে কালকে যখন আমি এসেছিলাম ব্লগ করতে, তখন বিশাল প্রাকৃতিক যে দুর্যোগ তার মধ্যে পড়েছিলাম। হঠাৎ করে বৃষ্টি, হঠাৎ করে ঝড়। যদিও ঝড়টা দেখতে পাইনি সেই সময়, আমি একটা স্টোরের মধ্যে ঢুকেছিলাম, তো বুঝতে পারিনি ঝড়টা। কিন্তু যখন বেরোলাম তখন তার তাণ্ডবটা দেখলাম, সেই তাণ্ডব লীলা যেটা ঝড় চালিয়েছিল সেইটা দেখলাম। মানে ভেতরে দাঁড়িয়ে বৃষ্টি প্রচুর পরিমাণে হয়েছে সেটা তো দেখেইছি, কিন্তু ঝড়ের প্রকোপ যে এরকমভাবে হয়েছে সেটা বুঝতে পারিনি, সেটা বেরিয়ে বাইরে দেখেছিলাম। প্রকৃতি যখন রুষ্ট হয়, প্রকৃতি যখন নিজের রূপ বদলায়, তখন যে কী পরিবর্তনটা আসে, প্রকৃতির মধ্যেই পরিবর্তন ঘটে যায়, বিশাল পরিবর্তন। কালকে সেই সব পরিবর্তনের কিছু ছবি কালকের ব্লগে তুলে ধরেছিলাম। আজকে আবারও নিজের কাজে আসলাম, তার সাথে সাথে ব্লগও করতে। তার জন্য কিছু তুলে ধরবো যদি আমার চোখের সামনে পড়ে, তাই জন্য ব্লগটা করা চালু করে দিলাম। এই যে একাডেমি অফ ফাইন আর্টসের ঠিক উল্টো দিকে চলে এসেছি এখন, এই রাস্তা দিয়ে হাঁটছি। চোখে তো পড়েই যাবে, কারণ কালকে এই রবীন্দ্র সদর চত্বর পুরো বন্ধ করে দেওয়া হয়েছিল ট্রাফিকের জন্য। ট্রাফিক পুরো কনজেস্টেন্ট ছিল। পার্ক স্ট্রিট বন্ধ করে দেওয়া হয়েছিল, অনেক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল, ট্রাফিক ডাইভারশন হয়েছিল। এই ট্রাফিকের যে এই ডাইভারশনটা কালকে ঝড়ের পরেই হয়েছিল। তো সেক্ষেত্রে কিছু অসুবিধা কিছু জনের হয়েছে, কিছু সুবিধা হয়েছে। অসুবিধা মাধ্যম অনেক লোকের যেতে দেরি হয়েছে, আর সুবিধা আমার হয়েছে, আমার মতো অনেকেরই হয়েছে। যখন আমরা ধর্মতলা থেকে বা পার্ক স্ট্রিট থেকে যখন আমরা রবীন্দ্র সদনের দিকে আসি, মানে এই দিকে আসি, সেই সময় বাস কিন্তু সোজা আসে, মানে এই রবীন্দ্র সদন ক্রস করে আসে। এপাশে রবীন্দ্র সদন দিয়ে আসার আগে ময়দানের এখান থেকে একটা রাস্তা ঢুকে গেছে, যেটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দিয়ে যায়, মানে রেড রোড হয়ে যেটা যায়, ওটা দিয়ে গেলে পুরো একদম ব্রিজে উঠে যায়। এখানেতে হেস্টিংস আর এই আমাদের রবীন্দ্র সদন পিজি যেটা, সেটাকে ক্রস করতে হয় না, ডাইরেক্ট উঠে যায়, কোনো স্টপেজ থাকে না। তো সেই ক্ষেত্রে আমি খুশি হয়েছিলাম, যেহেতু বৃষ্টি পড়ছিল, তাড়াতাড়ি ঘরে যাওয়ার ছিল, তো পৌঁছে গেছিলাম। এবারে প্রচুর লোক দুর্ভোগে পড়েছে জানি, কারণ অফিস টাইম তার কিছুটা পরেই শেষ হয়েছিল, মানে 5টা-6টা বেজে গেছিলো, তখন অফিসের জন্য বেশি ভিড় হয়, তখন লোককে প্রবলেম ভোগ করতে হয়েছে, অনেক বেশি দুর্ভোগ ভোগ করতে হয়েছে, যার মধ্যে আমার নিজের ঘরের লোকও ছিল। তো তাই জন্য ভেতর থেকে কষ্ট আছে, বাট নিজে একটা জায়গায় খুশি। মানুষ তো নিজেরটাই বোঝে, তো আমিও তার ব্যতিক্রম নয়। তাই জন্য আমি নিজের সুখটা, নিজের খুশিটাই একটু দেখেছি। যাই হোক, তার জন্য ক্ষমা করে দিও যদি এই কথাটার জন্য কারোর মনে দুঃখ পাও। তো এগোচ্ছি, এখনও পর্যন্ত সেরকম দেখতে পাইনি, কারণ রাস্তার মধ্যে যেগুলো হয়েছিল রাস্তা পুরো ক্লিন, কারণ প্রশাসন সেগুলো পরিষ্কার করার বা হাঁটিয়ে দেওয়ার জন্য সব সময় তৎপর থাকে। এরকম যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় বা কোনো বিপর্যয় আসে, সেই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি প্রশাসন এই কাজগুলো করে। সেটা প্রাক্তন যখন সরকার ছিলেন তারাও যেরকম করেছে, এখনকার বর্তমান সরকারও সেটাই করছেন, কিন্তু তার চিহ্ন চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। মানে ঝড়ে যে মানে আবোল তাবোল ঝড় হয়েছে, পরে শুনলাম বাসের মধ্যে লোক বলা কওয়া করছিল, যেহেতু আমি দেখিনি ঝড়টা, উল্টো পাল্টা ঝড় হয়েছে, কখনো উত্তর দিকে, কখনো দক্ষিণ দিকে, মানে একটা গাছ দুদিকে মাথা নড়িয়ে নড়িয়ে, তার সেই সমস্ত চিহ্ন এই ফুটপাতের মধ্যে পড়ে আছে। তোমরা ব্লগেতে দেখতে পাবে কত গাছ ছিঁড়ে পড়ে আছে। বড় বড় গাছ সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এখনও তার যে অংশাবশেষ সেগুলো এখনও পড়ে রয়েছে। এই যে সমস্ত বড় বড় গাছ, এখানে প্রচুর গাছ, প্রচুর ডাল ভেঙেছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি নিজেই হোঁচট খাচ্ছিলাম, দেখো প্রচুর। এই যে এখানে কিছুটা দেখাই, এই যে দেখো বড় গাছের ডাল কীরকমভাবে ভেঙেছে, মানে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে। মনে হচ্ছে সেই ছোটো ডালপালা আমরা যেমন হাত দিয়ে মোড়াই, ঠিক সেরকমভাবে মোড়ানো, দেখো। আর এই যে স্তূপাকার হয়ে রয়েছে, কারণ এখানে এগুলো পড়েছিল, অবভিয়াসলি
বা রাস্তার দিকে পড়েছিল সেগুলো সমস্ত প্রশাসন পরিষ্কার করে ঢুকে দেয়। বহু গাছ ভেঙেছে, বহু গাছ, আর সেগুলোকেই আমি ক্যাপচার করার জন্য ভাবলাম যে আজকে ব্লগেতে তুলে ধরি। কি বড় বড় গাছ, এখানে তো গাছের মেলা, গাছের সারি, দেখতেও ভালো লাগে। সেই সমস্ত গাছ অনেক নষ্ট হয়েছে। এটা যতদূর মনে হয় আম গাছ, আমি দেখাই কীরকমভাবে ভেঙেছে। ওই পাশে তো মানে তছনছ হয়েছে, যেদিকে অ্যাসেম্বলি অফ গড চার্চ রয়েছে, আমাদের অ্যাসেম্বলি অফ গড চার্চের আমি এখানে দেখাই কি বিশাল গাছ, সেখান থেকেও পুরো মানে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলেছে। প্রকৃতি যখন রুষ্ট হয় তখন সব কিছু পারে, সেটা আমরা সুনামি থেকে, ভূমিকম্প থেকে অনেক কিছু দেখেছি। আর আজকে চোখের সামনে সেইগুলোই আমি তোমাদের কাছে তুলে ধরতে এলাম, যে কালকে যারা যারা কলকাতায় আসোনি, কি হয়েছে বৃষ্টিতে আর এই ঝড়েতে, ঝড়ের দাপট কীরকম ছিল, সেই দাপট দেখানোর জন্যই আমি এলাম এখানেতে তোমাদের দেখতে। এটা হচ্ছে অ্যাসেম্বলি অফ গড চার্চ। অ্যাসেম্বলি অফ গড চার্চের দিকে প্রচুর গাছ ভেঙে পড়ে আছে ফুটপাথের দিকে। তো এটা তো মোহরকুঞ্জ, একদম মোহরকুঞ্জের গেটের সামনে আমি দাঁড়িয়ে। মোহরকুঞ্জের সামনেরই যে গাছ সেইটাই পুরো ভেঙে মুচড়ে গেছে। অনেক গাছ অনেকটা শেষ হয়ে গেছে গাছ, তাও যেহেতু ঘন গাছ তাই জন্য এখনও পর্যন্ত রয়েছে। আর মোহরকুঞ্জের ভেতরেও আমি দেখাই গাছ কীরকমভাবে ভেঙে আছে। এই যে পুরো মনে হচ্ছে কেউ ছোট হাত দিয়ে, আমরা যেমন ছোটো ছোটো লতা পাতা ভেঙে ফেলি, ঠিক সেরকম হয়েছে। ঝড়ের কাছে অ্যাকচুয়ালি এগুলো লতা পাতাই বটে। তো এগুলোই আরও দেখাবো, সঙ্গে থাকো, এগোচ্ছি, দেখি আরও যা কিছু দেখতে পাবো ধ্বংসাবশেষ তুলে ধরছি। এটা দেখানোর অর্থ এটাই যে যদি এরকম তোমরা কালকে, যেমন আমি আভাসটা পাইনি, আমি দেখিও নি সেরকমভাবে, তো আবহাওয়ার খবর আমার কাছে তখন ছিল না। তো তোমরা যদি খবর পাও সেটাকে ইগনোর করে যেন কেউ বেরিয়েও না, তাহলে বিপদে পড়বে। অবশ্যই পরিবারকে সঙ্গে নিতে একদমই বেরিয়েও না। যদি আভাস পাও যে না বলেছে হবে না, এরকম হয়ে গেলে কি হবে, তাই জন্য আগে থেকে সতর্ক হয়েও। আর আমি দেখাতে থাকবো, তোমরা সঙ্গে থেকো। কালকের মতো আজকেও ক্যামেরা অন করে এগিয়ে চলেছি। এগিয়ে চলতে এই যে এলিয়ট পার্কের পাশের যে জায়গা, যেটা ব্যারিকেড করে ঘেরা রয়েছে, মানুষের, কলকাতার মানুষ বা আমরা কি করে ঠিক হব, ঘরের জঞ্জাল যারা এরকমভাবে, এটা তো দেখেই বোঝা যাচ্ছে কোনো দোকানের যারা সোফা তৈরি করে তাদের এই সমস্ত জিনিস, যে কাটিং সোফা তৈরি হওয়ার পর যে শোলা যেগুলো থাকে সেগুলো তারা এরকম ভেতরের দিকে এরকমভাবে ডাম্পিং জোন করে এগুলো রেখে দিয়ে গেছে। এটা কিন্তু এলিয়ট পার্কের যে বাউন্ডারিটা রয়েছে তার পাশে আমাদের ফুটপাথ দিয়ে যেটা হাঁটি, এই যে ফুটপাথ, এদিকে এলিয়ট পার্ক, এই সামনেটা ফুটপাথে, এখান দিয়ে ঢুকে নিজেদের পয়সা নিজেরা কামাচ্ছে। এই সমস্ত এখানে যায় যে দোকানে সোফা বা চেয়ার তৈরি হয় তারাই এগুলো কাজ, কারণ এত পরিমাণ কাটিং শোলা বা এইগুলো থাকার কথা না, এগুলো স্পঞ্জ, আর দেখেই মনে হচ্ছে এগুলো কাটিং করা সমস্ত স্পঞ্জ, এইগুলো সমস্ত এখানে ডাম্পিং জোন করে গেছে। কেন এইগুলোর জন্যই তো আজকে অগ্নিমিত্রা পল এই ব্যবস্থা গ্রহণ করেছে, সরকার থেকে এই ফাইনের ব্যবস্থা করেছে। হাজার বলেও লোককে শুধরানো যাবে না। আর এগুলো ভালো ভালো দোকান, ভালো ভালো ঘরের কাজ, কোনো লোক এখানে ঘুরতে এসে থুতু ফেলতে পারে, প্রসাব করতে পারে, কিন্তু এখানেতে এই এত পরিমাণ জিনিস নিয়ে এসে ডাম্পিং করতে পারবে না অন্য জায়গা থেকে এসে। এখানে মোটামুটি যারা আসে, তারা ঘুরতে আসে, তারা কলকাতায় কাজে আসে, তারা তো এগুলো করবে না। তারা করেছে, এইগুলো করে আশেপাশের যে দোকান রয়েছে তারা এগুলো করে। কারণ কালকেই আমার ক্যামেরা ধরা পড়েছিল যে এরকম দোকান থেকে এসে সামনেই যখন ফেলে দিয়ে গেছে, যখন আমি জিনিসটা ধরলাম, ক্যাপচার করলাম, তখন সে ছুটে চলে গেল, সামনে দাঁড়ালো না। তো হোপ আজকেও আমার ক্যামেরা অনই আছে, একের পর এক ছবি দেখেই যাচ্ছি। এরকম যদি কাউকে দেখতে পাই রাস্তার মধ্যে এরকম প্রসাব করা আর তাছাড়া আর যদি কিছু নোংরা ফেলতে, অবশ্যই আমি ধরে কথা বলবো, আর তারপরে দেখবো যে তারা কি বলে এই রিগার্ডিং। এগিয়ে চলেছি, সঙ্গে থাকুন। চলতে টাটা সেন্টারের সামনে এই হচ্ছে আমাদের এলিয়ট পার্কের পাশ দিয়েই যে রাস্তাটা, সেখান দিয়ে চলছি। আর সেখানেই এইসব যেগুলো কুকর্ম, যেগুলো আমাদের মানে সভ্য নাগরিক তো বলবো না, অসভ্য নাগরিক আর আনকালচারই বলবো, এখানে অশিক্ষিত, তাদের আর অশিক্ষিত বলবো, সেই পরাকাষ্ঠায় যদি এদেরকে মাপতে হয় তাহলে তো সেই পরাকাষ্ঠার মধ্যে যারা পেটে বিদ্যা আছে তারাও এই জিনিসগুলো বেশি করেন। এখানে ওখানে থুতু ফেলা, এখানে ওখানে খেয়ে জিনিস ফেলে দেওয়া, এখানে ওখানে দাঁড়িয়ে পেচ্ছাপ করা, এগুলো তো তারাই বেশি করে অ্যাকচুয়ালি। তো সেই যে শিক্ষিত অশিক্ষিতর যে
যেটা মান, যেটা দেখে নির্ধারিত হয়, সেটা নির্ধারণ করা খুব মুশকিল আছে। কারণ এখন শিক্ষিতরাই অশিক্ষিতের মতো সব থেকে বেশি কাজ করে। আর সেরকম জিনিস ধরানোর জন্য আমি আজকে আজকে ব্লগ তুলে ধরছি তোমাদের কাছে। এগিয়ে চলছি, আজকেও সেই একই রাস্তা ধরবো, এখান দিয়ে গিয়ে গড়ের মাঠে ঢোকার রাস্তা। কালকে তো ওখান থেকে রীতিমতো দৌড়তে হয়েছিল। দেখা যাক ওখানে কালকে কীরকম ধ্বংসলীলা চালিয়েছে, কারণ ওখানে প্রচুর গাছ, তো ওখানে দেখা যাক কীরকম ধ্বংসলীলা চলেছে। সামনেই আরেকটা ছবি, যত ছবি পাচ্ছি তত ভালো লাগছে, কারণ যেটা জিনিসের জন্য ব্লগ করতে আজকে বেরিয়েছি সেই ব্লগিংটা আমার সম্পূর্ণ হবে। দেখো কীরকমভাবে ফুটপাতের ওপর গাছ ভেঙে পড়ে রয়েছে এলিয়ট পার্কের পাশে। আমি একদম কনফার্ম ছিলাম যে এলিয়ট পার্কের এখানে এত গাছ, পুরো আমাদের রবীন্দ্র সদন থেকেই গাছের আধিক্য সব থেকে বেশি, যেটা পরিবেশের জন্য ভালো। কিন্তু এই দেখো, আমি তুলে ধরছি কী অবস্থা, এত মোটা গাছ। এটা মনে হচ্ছে কৃষ্ণচূড়ার গাছ, কারণ ফুল দেখেই তো মনে হচ্ছে এটাকে কৃষ্ণচূড়া বলে, ইফ আই এম নট রং। কৃষ্ণচূড়া, রাধাচূড়া আছে, আমার মনে হয় রাধাচূড়াটা হলদে, এটা কৃষ্ণচূড়া। দুমড়ে মুচড়ে কীরকমভাবে ফেলেছে এটাকে, মানে এত বড় গাছ। এরকম আরও ছবি আছে, আরও ছবি যত যাব, এই শুধুমাত্র যেহেতু এই ব্লগ আজকে ডেডিকেটেড এইগুলোর ওপরে, এইসব জিনিসের ওপরে, তাই জন্য তুলে ধরছি। আর সঙ্গে আরও যেগুলো চাইছি, সেই সমস্ত লোকজন, সেই সমস্ত মানুষজন যারা হ্যাবিচুয়েটেড আছে যে এই ফুটপাতে এখানে নেশা করতে, এখানেতে থুতু ফেলতে, এখানেতে পেচ্ছাপ করতে, এখনও পর্যন্ত এতভাবে সরকারিভাবে প্রচার হয়ে যাবার পরেও আর কিছুদিন বাদে যেখানে ফাইন বসে যাবে, হয়তো অগস্ট আর সেপ্টেম্বর থেকেই বসে যেতে পারে, সেখানে এখনও পর্যন্ত কেন তারা এই জিনিসটা নিয়ে সচেতন নয়, সেটাই আমি আশ্চর্য হচ্ছি। বিকজ 3 মাস টাইম দেওয়া হয়েছে শুধুমাত্র এই জন্য যাতে মানুষের অভ্যাস বদলাতে পারে। তাহলে কি আমরা এখানে সেই কথাটা মনে করব যে মানুষ অভ্যাসের দাস? সেটা তো হওয়া উচিত নয়। সময়ের সঙ্গে মানুষকে পরিবর্তন হতে হয়, আর পরিবর্তিত হয় সমস্ত সমাজও। তো দেখা যাক আরও কি দেখাতে পারি তোমাদের সামনে, তুলে ধরতে পারি আমার এই ব্লগে। ঢুকলাম এবার আমার গন্তব্যে। এপাশটা দেখাই, এলিয়ট পার্কের সামনে দিয়ে এপাশ দিয়ে এলাম, এসে এপাশ দিয়ে ঢুকলাম। এপাশেতে দেখতে পাচ্ছি একটুখানি গেলেই এবারে আমাদের পার্ক স্ট্রিট, এখানে ঢুকি। কালকে এখান থেকে রীতিমতো দৌড়তে হয়েছিল। কালকের আকাশ আর আজকের আকাশ দেখো, সূর্য মাথার উপরে, যদিও সূর্যের কিরণটা নেই, গরম প্রচণ্ড আছে। দাবদাহ যেটা বলে সেটা অত পরিমাণ না থাকলেও ভালোই গরম বেশ। কালকে এখান থেকে রীতিমতো আমায় ছুটতে হয়েছিল, তো আজকে সেই ছুটতে হচ্ছে না, নিজের মতো করেই চলছি, আরামসে চলছি। আজকে মনে হচ্ছে আমি যে কালকের যে টার্গেট নিয়েছিলাম সেই টার্গেট আজকে ফুলফিল করতে পারবো। চলো সামনের দিকে এগিয়ে যাই। আজকের আকাশ অনেকটাই পরিষ্কার, কালকে তো এই জায়গার ফটোই তুলতে পারিনি। হ্যাঁ, ধ্বংসলীলার ছবি এখানেতে একদম স্পষ্ট। কালকে যে ঝড়ের আর বৃষ্টির যে ধ্বংসলীলা চলেছে সেটা আজকে স্পষ্ট। যদিও দেখা যাবে, এখানটা যাওয়া যাবে না। আমি চেষ্টা করতাম যে সামনে গিয়ে, জলে থই থই করছে চতুর জায়গা, ইভেন কাদা, মুখ থুবড়ে পড়ে যেতে পারি, তাই জন্য সেই রিস্ক আমি নিচ্ছি না। দেখাচ্ছি এমনি, জলে ভরে গেছে। আর এত বড় গাছ, এটা বহু পুরনো গাছ, কারণ এই গাছের নিচে বসে আমরা যখন অফিস করেছি, এই গাছের নিচে বসে আমরা আড্ডা মেরেছি, এই গাছের নিচে বসে আমরা চা খেয়েছি। এখানে চা কফির সমস্ত স্টল নিয়ে এখানেতে বসে থাকে সবাই, তো সেখানেতে আমরা চা সিগারেট খেয়েছি, আড্ডা মেরেছি, টিফিনটা পর্যন্ত ঘর থেকে নিয়ে এসে টিফিনটাও পর্যন্ত খেয়েছি আমরা এখানেতে। তো সেই সমস্ত দিন আজকেও মনে পড়ে। সেই গাছের অবস্থা আমি দেখানোর চেষ্টা করব, দেখি যেতে পারি কি না। জায়গা তো খুব শোচনীয় অবস্থায় রয়েছে, মানে জায়গায় পা দিয়ে যে ডিঙোবো জলটা, সেই পরিস্থিতিটা পর্যন্ত এখানে নেই। চেষ্টা করছি যাওয়ার, আর সামনে গিয়ে দেখানোর যে কি অবস্থায় আছে জায়গাটা। বাপরে, ইট মনে করে যেটায় পা দেওয়া সেটা অ্যাকচুয়ালি ইট না, সেটা অ্যাকচুয়ালি শোলা। খুব সন্তর্পণে পা ফেলতে হচ্ছে। দেখাই একবার অবস্থাটা, দেখাই। এই হচ্ছে সেই গাছ, বিশাল বড় গাছ। গরমের দিনে প্রচণ্ড ছায়া প্রদান করে, শুধু না, ঠান্ডা শীতল একটা পরিবেশ আমাদেরকে দেয়। অক্সিজেন তো দেয়, সেটা কথা না। আর এটা হচ্ছে
বট গাছ না, এটা হচ্ছে অশ্বত্থ গাছ মনে হয়, আমি এটা কনফার্ম নয়, মানে যার ঝুড়ি থাকে সেই গাছটা নয়, এটা তোমরা দেখে বুঝতে পারবে এটা বট গাছ না অশ্বত্থ গাছ। এটাকে মনে হয় অশ্বত্থ গাছ বলে, বট গাছের তো মনে হয় ঝুড়ি থাকে। দেখো ধ্বংসলীলার ছবি দেখায় কীরকমভাবে মনে হচ্ছে মানে কিছু দিয়ে কেটে ফেলেছে, অ্যাকচুয়ালি কেটে না, কিছু দিয়ে উবড়ে ফেলেছে। আর দেখো পুরো গাছই ভেঙে পড়ে গেছে এখানেতে, মোস্ট অফ দ্য কী অবস্থা, এত ভারী গাছ, সেই গাছের অবস্থাটা আমি দেখাই শুধু। মনে হচ্ছে রাগে সেই ব্রহ্মদৈত্যর মুভিগুলো আমরা যেরকম দেখেছি, রাগেতে যেরকম করে, মানে ভেঙে টুকরো টুকরো করে হাত দিয়ে মুচকে সে আমরা যেমন ঘাস ফাঁসগুলোকে ভেঙে ফেলি, ঠিক সেরকম অবস্থা, যেগুলো আমরা অ্যানিমেশনেতে ইয়া অন্য কোনো মুভিতে যেরকম দেখেছি সেই রকম। সামনে নিয়ে গিয়ে দেখায় গাছটা কত বড় ছিল আর কীরকমভাবে ভেঙে পড়েছে। এটা নয় যে গাছটা বহু পুরনো বলে ভেঙে গেছে, গাছ কিন্তু যেখান থেকে ভেঙেছে সেটা কিন্তু কাঁচা অংশ, সেই কাঁচা অংশেই গাছ কীরকমভাবে ভেঙেছে সেটা আমি দেখাই একবার। দেখো এত বড় গাছ, পুরো গাছের অবস্থা দেখো কি অবস্থায় রয়েছে, পুরো এই বড় গাছ এই যে ভেঙে পড়ে আছে। গাছটা প্রচুর লম্বা, শুধু এইখান থেকে ভাঙেনি, মানে আগা থেকে ভাঙেনি, আগা থেকে ভেঙেছে, আগা থেকে ভেঙে আবার ডগাতেও ভেঙেছে, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এই যেটা ভেঙেছে এটা মনে হয় এখানে যত গাছ রয়েছে তার থেকে সব থেকে বেশি উঁচু গাছ ছিল এটা, কারণ মাপ তো সেটাই বলছে, পরিমাপ করে তো সেটাই মনে হচ্ছে, কারণ এটা হচ্ছে মেন গাছ, এর থেকে ভেঙে পড়েছে। এই গাছটার উচ্চতা হচ্ছে এতটা, একটুকুনি, এই গাছটার উচ্চতা দেখি, এখান থেকে ভেঙেছে, এইখান থেকে শুরু গাছটা একদম শেষ পর্যন্ত, মানে একদম এইখানে এইখানটা ভেঙে পড়েছে। এটাকে যদি সোজা করে দেওয়া হয় তাহলে এটা এত দূর পর্যন্ত যাবে, এত দূর পর্যন্ত, মানে এটাকে যদি এবার সোজা হয়ে দাঁড়ায় তাহলে এটা কত দূর পর্যন্ত হতে পারে সেটা মোটামুটি তোমরা একটা আইডিয়া লাগাতে পারছো। আর বাকি তো ঘরের মাঠ পুরো ফাঁকা, তাই জন্য এখানে কোনো সেরকম মাঠের মধ্যিখানে কোনো ধ্বংসাবশেষ দেখার নেই। হ্যাঁ, তবে মাঠ পুরো পুকুর হয়ে আছে, মাঠ পুরো পুকুর হয়ে রয়েছে। এই মাঠেতে খেলা হয়, এই মাঠেতে সবাই খেলতে আসে, বিভিন্ন রকমের খেলা তারা খেলতে থাকে এই মাঠের মধ্যে। তো মাঠের মধ্যে মাঠ পুরো পুকুর হয়ে গেছে। এই মাঠের মধ্যে ফুটবল খেলতে হয়তো ভালো লাগবে, কিন্তু অনেকটা জলে, এত জলে ফুটবলও খেলা যাবে না। যেখানে অল্প অল্প জল সেই সব জায়গায় ফুটবল খেলে মজা আসে। যারা ফুটবল খেলো তারা জানো, যদিও আমি ফুটবল খেলাটা আমার সেরকম খুব একটা পছন্দের খেলা নয়, কিন্তু তা সত্ত্বেও আমি জানি যে এরকম হালকা জলেতে কাদাতে ফুটবল খেলে মজা আছে। মানে জল ঘাটতে আর জলের মধ্যে খেলতে কার না ভালো লাগে। শুধু সেই ছোটোবেলায় সেই শৈশবে আমরা করেছি তার মানে এই নয় যে আমরা এখন বুড়ো হয়ে গেছি বলে করতে পারবো না। এখনও চান্স পেলে পরে জুতো খুলে হাফ প্যান্ট পরে নেমেই পড়া যায়, যা গড়াগড়ি খাওয়াই যায়, এগুলো আমাদের ভেতরে থেকেই যায়। এই শিশু সুলভ যে মন, সেই মন কিন্তু আমাদের কাছে থাকেই আর আছেই। আমরা কিন্তু করি আমাদের পাড়ার মাঠে বা কোথাও যদি চান্সেস পাই, আমাদের মতো মেন্টালিটির যদি মানুষকে পেয়ে যাই, আমরা কিন্তু এটা করতে দ্বিধাবোধ করব না যে কোনো মুহূর্তে। সে যদি এখানেও হয়, এখানেও যদি আমার মতো মেন্টালিটি যদি আরও কয়েকজনের থাকে, তাহলে সেখানে আমরা একদম জামা প্যান্ট খুলে এখানেতে আমরা লাভ দিতে এখনও রাজি আছি। আচ্ছা, আমি একটা ব্লগ অনেক দিন ধরে করবো ভাবছিলাম, আজকে এখানেই ধ্বংসাবশেষ দেখাতে এসে আমার চোখের সামনে এলো। ওনাদেরকে আমি খুঁজছিলাম, এই যে প্রচুর শিপ, যেটা বলে ভেড়া নিয়ে অনেকজন সেই রাজা বাজার থেকে এখানেতে আসে এদেরকে চড়াতে, ভেড়া চড়াতে, ছাগল চড়াতে আমাদের এই মাঠে, কারণ এখানে অনেক কচি ঘাস থাকে। যে কচি ঘাস খাওয়াতে তাদেরকে নিয়ে আসে এতটা চলে, আর চুয়ে মানে চলতি পথেই নিয়ে আসে, পায়ে চলেই নিয়ে আসে। আর প্রচুর ভেড়া, আমি তো যেখানটা দেখাবো এখন সেখানটা কম আছে, এর চেয়ে প্রচুর, মানে 10 গুণ বেশি ভেড়া নিয়ে তারা প্রত্যেক দিন ওই রাজাবাজারে যায়। এখান থেকে এই গড়ের মাঠ থেকে আবার এটা ধর্মতলা হয়ে তারা আসে। তাদের রাস্তাটাও আমি জানি, কেশিদাসের সামনে থেকে এসে ওখানে আমাদের কার্জন পার্ক হয়ে তারপরে ওরা সিধা এসে এখানেতে ঢোকে, আর আবার বিকালবেলা হলে নিয়ে যায়। সেটা ঝড় হোক, বৃষ্টি হোক, রোদ্দুর হোক, সবেতেই তাদেরকে তারা আনে, ভিজেই তাদেরকে খাওয়াতে আনে, কারণ এত ছাগল, এত এদের খাওয়ানো অনেকটা মুশকিল ব্যাপার। কিন্তু এখানে আসলে কি তাজা ঘাস পেয়ে যায় তারা, যেগুলো খেতে পছন্দ করে। এই যেহেতু তারা তৃণভোজী, তাই জন্য তাদের জন্য আমি গাছটাকে বারবার করে দেখাচ্ছি আর নিজে অবাক হয়ে যাচ্ছি যে কী মোটা গাছ, এত মোটা গাছ, যেন সেই ব্রহ্মদৈত্য যেন ভেঙে ফেলে দিয়েছে। কারণ প্রকৃতি আমাদের কাছে ব্রহ্মদৈত্য হয়ে যায়। কি অবস্থা দেখো সব এগুলোতে, এটা তো এর সামনে তো এটা একদম ছোট, মানে পুরো জায়গাটা একদম ধ্বংস হয়ে গেছে, চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।
ধ্বংসাবশেষের ছবি তুলতে তুলতে এখানের জায়গাটা আমার খুব ভালো লাগলো। কি সুন্দর, দুদিকে দুটো গাছ আর মধ্যিখানে দিয়ে হাঁটার রাস্তা, আর ওপাশে প্রশস্ত মাঠ, সবুজ প্রশস্ত মাঠ, চারিদিকেই সবুজ মাঠ, প্রশস্ত মাঠ। এখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখা যাচ্ছে, যদিও ভিজিবল কিনা আমি জানি না, আমি জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে ভিজিবল দেখা যাচ্ছে, তোমরাও দেখতে পাচ্ছ। সো এই যে ভিজিবিলিটি আছে, হ্যাঁ ভিজিবিলিটি আছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল, অনেক বড় মাঠ, সবুজের সমারোহ, তার মধ্যে এই সুন্দর জায়গাটা দেখো, আমার চোখে লাগলো, তাই জন্য ভাবলাম তোমাদেরকেও দেখাই। এই দুটো গাছ যদিও ক্ষতিগ্রস্ত হয়নি, খুব সুন্দর। এটা দেখো বাঁশ দিয়ে কীরকম করে রাখা রয়েছে। যারা বোটানিক্যাল গার্ডেনে গেছো তারা দেখেছো হয়তো, যে বট গাছ, অশ্বত্থ গাছে, এটা মনে হচ্ছে বট গাছ, হ্যাঁ ঝুড়ি আছে, এইরকম বট গাছ এরকম বাঁশ দিয়ে বোটানিক্যাল গার্ডেন যারা ভিজিট করেছো, ওখানে যে পুরনো বট গাছ সেটাতে তারা দেখেইছো যে এরকম বাঁশ দিয়ে দিয়ে রাখা রয়েছে। সেটা অনেক পুরনো, অনেক প্রাচীন, যেটা ইতিহাসে, যেটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম করে নিয়েছে। কিন্তু এটাও দেখো কত সুন্দরভাবে রাখা রয়েছে যাতে এটা ভেঙে না যায়। কালকে এত বড় বড় গাছ ভেঙে গেছে, কিন্তু এই বাঁশ কিন্তু অনেক দিন থেকে দেওয়া, এটা কিন্তু পড়েনি, কেন জানি না। আমার মনে হয় এই যে এইটা মানে এখানে জমিনের সাথে এইটা যেরকমভাবে আছে, মনে হয় কি কোনো রকমভাবে, কারণ এত ঝড়ের মধ্যে এইটা শুকনো ডাল এটা নড়ছে, এটা কালকে ভাঙেনি কেন? এটা কিন্তু ভেঙে যাওয়ার চান্সেস সব থেকে বেশি ছিল, হ্যাঁ। তো এটা ভাঙেনি, যাই হোক ভাঙেনি, ভালো হয়েছে। আর জায়গাটা কত সুন্দর। আমি এটা দেখেই আমার ব্লগ শেষ করব। ধ্বংসের ছবি আর দেখাবো না, এবারে সৃষ্টির ছবি দেখাবো। ধ্বংসের পরই সৃষ্টি, আর প্রকৃতি তো নিজে ধ্বংস করে, নিজেই আবার সৃষ্টি করে। কিন্তু এই জায়গাটা খুব সুন্দর, তাই জন্য ব্লগের মাধ্যমে এই ছবিটাকে তুলে ধরলাম আর রাখলাম এটা আমার ব্লগেতে। আর তোমরা দেখবে, দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমরা অবশ্যই কমেন্ট করো, জানাও যে তোমাদের কেমন লাগছে। আর ব্লগের কোনটা আমার ভুল হচ্ছে, কোনটা তোমাদের পছন্দ হচ্ছে না, সেগুলো অবশ্যই জানাও। কারণ এগুলো বলাটা দরকার যে আমি কোথায় ভুল করছি, আমি কোথায় ঠিক করছি, সেগুলো তোমরাই নির্ধারণ করবে বন্ধুরা। কারণ তোমরা দেখছো, তোমরা নিজের মতো করে দেখো, ঘরের মধ্যে বসে দেখছো, তোমরা আরও বেশি ধরতে পারবে। বিকজ আমি যখন ব্লগ করছি তখন তো সেগুলো স্ক্রিপ্টেড নয়, আমার মুখে যেগুলো আসছে সেরকম নর্মাল ভাষাতেই ব্লগ করছি, কারণ কাট কপি পেস্টওয়ালা জিনিস আমি করছি না। তো সেখানে ভুলভ্রান্তি হতেই পারে, থাকতেই পারে। তো সেগুলো তোমরা অবশ্যই আমাকে ধরিয়ে দেবে, তো করাটা দরকার। তা আমি এখানেই শেষ করলাম। তোমরা দেখতে থাকো, শেয়ার করো আর কমেন্ট করো অবশ্যই। টাটা।